হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভয়ঙ্কর দুইটি ঘটনা। আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমেই আজকে আপনারা শুনতে চলেছেন আমাদের সবার প্রিয় সামিউল সাকিব ভাইয়ের পোড়াবাড়ির রহস্য নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। সত্যি বলতে এই ঘটনা এতটা অসাধারণ, আসলে বলে প্রকাশ করার মতো না। আপনারা শুনলেই বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে আমাদের সামিউল সাকিব ভাই ঘটনাটিকে লিখে পাঠিয়েছেন। আর সামিউল সাকিব ভাই, আপনাকে বলতে চাই ওয়েলকাম ব্যাক ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি। তো এরপর আপনারা শুনতে পাবেন আমাদের আরেকজন লিসেনার, আমাদের একজন বন্ধু তামিম হাসান ভাইয়ের বারান্দার ভূত নামক আরও একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আশা করি দুইটি ঘটনাই আজকে আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগেই আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে এরকম ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে সরাসরি ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutada.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুগণ, এখন আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আজকের মূল এপিসোডে। চলুন তাহলে শুনে আসি আমাদের সবার প্রিয় সামিউল সাকিব ভাইয়ের লেখা পোড়াবাড়ির রহস্য। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই, আরাফাত ভাই এবং ভূত আড্ডার সকল শ্রোতাবৃন্দ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি সামিউল সাকিব, আর আমার বাসা যশোর। আর আমি বর্তমানে ভূত আড্ডার একজন স্টোরি টেলার হিসেবে নিয়োজিত আছি। প্রিয় ইমরান ভাই এবং আরাফাত ভাই, আমি এখন যেই ঘটনাটা বলতে চলেছি, এটা আমার বাবার মুখ থেকে শোনা একটা ভয়ঙ্কর সত্য ঘটনা। তবে মূল ঘটনায় প্রবেশ করার আগে আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমার প্রথম কথা হলো, প্রিয় ইমরান ভাই এবং আরাফাত ভাই, আমার ফোনটার কিছু যান্ত্রিক সমস্যার কারণে এতদিন আমি ভূত আড্ডায় কোনো স্টোরি লিখে পাঠাতে পারিনি। কিন্তু যখনই শুনলাম দর্শকরা আমার ঘটনা শোনার জন্য মেসেজ করছেন, তখন আর ঘটনা না লিখে থাকতে পারলাম না। অনেক কষ্টে ফোনের সমস্যা এবং প্রতিকূলতাকে উপেক্ষা করে এই ঘটনাটা লিখতে বসেছি। তবে কথা দিচ্ছি, সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসের শেষে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমি নতুন একটা ফোন কিনতে যাচ্ছি। আর আমার সেই নতুন ফোনটা একবার কেনা হয়ে গেলে আশা করি তখন আমি ভূত আড্ডায় নিয়মিত স্টোরি লিখে পাঠাতে পারবো ইনশাল্লাহ। আর আমার দ্বিতীয় কথাটি হলো, প্রিয় শ্রোতাবৃন্দ, মাঝে মাঝে একটু একটু সাহস দেখানো ভালো, কিন্তু অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে এবং আবেগের বশে কিছু করতে যাওয়া আবার কিন্তু মোটেও ভালো না। কারণ আবেগের বশে নেওয়া একটা ভুল সিদ্ধান্ত অনেক সময় মানুষের জীবনে একটা বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আর প্রিয় শ্রোতাবৃন্দ, আমার কথার মাঝে হঠাৎ করে এই কথাগুলো বলার কারণ আশা করি ঘটনাটার শেষে সকলের নিকটে একেবারে পরিষ্কার হয়ে যাবে। আর প্রিয় ইমরান ভাই এবং আরাফাত ভাই, আমি মূল ঘটনায় প্রবেশ করার আগে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমার এই স্টোরিটা একদমই ইউনিক একটা স্টোরি। আর তাই এই স্টোরিটা এর আগে অন্য কোথাও শেয়ার করা হয়নি। এখন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় প্রবেশ করা যাক।
এখন আমার বাবা এই ঘটনাটা আমাকে যেইভাবে শেয়ার করেছিলেন আমি ঠিক তার ভাষাতেই লিখছি। বলছেন, বাবা, আমি এখন যেই ঘটনাটা শেয়ার করতে চলেছি, এই ঘটনাটা আমি আমার ছোটবেলাটা খুলনা শহরের যেই সরকারি কাগজ মিলে শ্রমিক আবাসিক এলাকায় অতিবাহিত করেছি, সেখানকার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন সাহেবের ছেলের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। আর এই ঘটনাটা তার সাথে ঘটেছিল আজ থেকে প্রায় 40 থেকে 45 বছর আগে। আর প্রিয় শ্রোতাবৃন্দ, একটা কথা বলে রাখা ভালো, আমি এখন যার ঘটনাটা বলছি তিনি খুব সাহসী একজন ব্যক্তি ছিলেন। আর তাই তিনি মাঝে মাঝে রাতের বেলায় ওই মিল আবাসিক এলাকার ভিতরে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় একা একা ঘুরে বেড়াতেন। আর শুধু তাই নয়, তিনি মাঝে মাঝে রাতের বেলায় একা একা বিভিন্ন জায়গায় মাছ ধরতে চলে যেতেন। আসলে ভয় যে কী জিনিস সেটা তিনি মোটেও জানতেন না। আর তিনি যে শুধু সাহসী ব্যক্তি ছিলেন ব্যাপারটা আসলে তাই নয়, কারণ তিনি সাহসী হওয়ার পাশাপাশি বেশ জেদিও ছিলেন। আর তাই তিনি মাঝে মাঝে বন্ধুদের সাথে জেদ ধরে বা বাজি ধরে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করে চলে যেতেন। আর এরকম চলতে চলতেই একদিন তিনি তার বন্ধুদের সাথে বাজি ধরে এবং আবেগের বশে অনেক ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটিয়ে বসলেন। আর যেই কাণ্ডটা ঘটানোর জন্য তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিনই তাকে এর ফল ভোগ করতে হয়েছিল। এখন আর কথা না বাড়িয়ে সরাসরি সেই ঘটনায় আসা যাক। দিনটা ছিল শুক্রবার, আর সময়টা ছিল আনুমানিক সন্ধ্যা 7:30। তখন আমাদের সেই সরকারি কাগজ মিলের কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন সাহেবের ছেলে আমাদের মিল আবাসিক এলাকার ওই বড় ময়দানে বসে তার 4-5 জন বন্ধুর সাথে বিভিন্ন ধরনের গল্পগুজব করছিলেন। আর তার গল্প করার এক পর্যায়ে হঠাৎ করেই তার একজন বন্ধু তাকে উদ্দেশ্য করে বললেন, দোস্ত, তুই তো অনেক সাহসী, তাই না? তাহলে তুই আমাদের এই মিল আবাসিক এলাকার উত্তর দিকের ওই পোড়া বাড়িটায় এক রাত থাকতে পারবি? আর প্রিয় শ্রোতাবৃন্দ, আমি সর্বপ্রথম উত্তরের ওই পোড়া বাড়িটার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেই। ওই পোড়া বাড়িটা আমাদের সেই সরকারি কাগজ মিলের শ্রমিক আবাসিক এলাকার উত্তর দিকে অবস্থিত 3 রুম বিশিষ্ট বিশাল বড় একটা রহস্যজনক বাড়ি। তবে কোনো এক অজানা কারণে ওটা পুরো একেবারে কয়লার মতো কালো হয়ে যাওয়ার কারণে সকলের কাছেই ওটা পোড়া বাড়ি হিসেবে পরিচিত ছিল। আর ওটা রহস্যজনক বাড়ি হওয়ার সব থেকে বড় কারণ হলো ওটা কবে তৈরি করা হয়েছিল, আর ওটাকে কেই বা তৈরি করা হয়েছিল, আর কিভাবেই বা ওটা পুরো ওরকম কয়লার মতো কালো হয়ে গেল। এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে ওখানে বসবাসরত কারো মধ্যেই তেমন কোনো ধারণা ছিল না। তবে সকলের কাছেই ওটা ভয়ঙ্কর পোড়াবাড়ি হিসেবে পরিচিত ছিল। আর ওটাকে দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল যে রাতের বেলায় তো দূরের কথা, দিনের বেলাতেও কেউ ওটার আশেপাশে যাওয়ার মতো সাহস পেত না। আর প্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের মিলের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন সাহেবের ছেলে তার বন্ধুদের মুখ থেকে এই কথাগুলো শোনার পর তাদেরকে উদ্দেশ্য করে বললেন, কেন পারবো না? অবশ্যই পারবো, এটা আবার কোনো ব্যাপার নাকি? আর তারপরে তার মুখ থেকে এই কথাগুলো শোনার পর তার বন্ধুরা তাকে উদ্দেশ্য করে বললেন, এই তুই যা বলছিস তা ভেবে বলছিস তো? জানিস তো ওটা কিন্তু খুবই ভয়ঙ্কর জায়গা, ওখানে কিন্তু দিনের বেলাতেও কোনো লোক যেতে সাহস পায় না। আর তারপরে তিনি তার বন্ধুদেরকে বেশ হাসির ছলে বললেন, লোকে দিনের বেলায় ওখানে যেতে সাহস পায় না, তাতে কি? আমি রাতের বেলায় ওখানে যাব, আর শুধু যাবই না, ওখানে এক রাত থাকবো। আর যদি থাকতে পারি তাহলে তোরা আমাকে কি দিবি আগে সেটা বল। আর তারপরে তার বন্ধুরা তাকে উদ্দেশ্য করে বললেন, যদি তুই ওখানে থাকতে পারিস তাহলে তোকে আমরা আগামীকাল সকালে একদম নগদ 10টা টাকা দেব। আর প্রিয় শ্রোতাবৃন্দ, একটা কথা বলে রাখা ভালো, তখনকার সময়ে 10 টাকার এতটাই মূল্য ছিল যে
তখন কারো পকেটে যদি 10 টাকা থাকতো, তাহলে সেটা দিয়ে সে কমপক্ষে 8 থেকে 10 দিন একেবারে পেট পুরে খেতে পারত। আর তারপরে তিনি তার বন্ধুদেরকে বললেন, আচ্ছা বেশ, তাহলে এই কথাই রইল। আগামীকাল সকালে নগদ 10 টাকা। আর শোন, তোদের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আর সেটা হলো, আমি ওখানে প্রবেশ করার পর তোদের বাসায় ফেরার পথে আমার বাড়িতে গিয়ে আমার মা বাবাকে বলে যাবি যে আমি আজ রাতে বাড়ি ফিরবো না, কারণ আমি খুব জরুরি একটা কাজে এখান থেকে অনেক দূরে আমার এক বন্ধুর বাড়িতে যাব, এবং ওই কাজটা শেষ করে একেবারে সকালবেলাতেই বাসায় ফিরব। আর আগামীকাল সকালবেলায় তোদের সাথে আমার ঠিক এখানেই দেখা হবে। আর তারপরে তিনি তার বন্ধুদের সাথে ওই ভয়ঙ্কর বাড়িটার সামনে চলে গেলেন, এবং রাত আনুমানিক 9:45টার দিকে তার সমস্ত বন্ধুদের ওই ভয়ঙ্কর বাড়িটার সামনে দাঁড় করিয়ে রেখে তিনি ওই বাড়িতে প্রবেশ করলেন। আর তারপরে তার সমস্ত বন্ধুরাও ওখান থেকে যে যার মতো বাসায় চলে গেলেন, এবং যাওয়ার পথে তার শেখানো কথাটা তারই বাড়িতে গিয়ে তার বাবা মাকে বলে গেলেন। আর প্রিয় শ্রোতাবৃন্দ, তিনি যেই রাতে ওই ভয়ঙ্কর বাড়িতে প্রবেশ করেছিলেন, তার পরের দিন সকালে তার সাথে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যে ওটা অনেক দিন পর্যন্ত আমাদের মিলের শ্রমিক আবাসিক এলাকায় বসবাসরত লোকেরা মনে রেখেছিলেন। আর শুধু তাই নয়, এই ঘটনাটা ঘটার কারণে আমাদের মিলের কেন্দ্রীয় মসজিদের ওই মুয়াজ্জিন সাহেবের ছেলেকেও সারা জীবনের ফল ভোগ করতে হয়েছে। এখন আর কথা না বাড়িয়ে সরাসরি সেই ঘটনায় আসা যাক। প্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের মিলের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন সাহেবের ছেলে যেই রাতে ওই ভয়ঙ্কর বাড়িতে প্রবেশ করেছিলেন, তার পরের দিন সকালবেলায় তিনি ওই ভয়ঙ্কর বাড়িতে প্রবেশ করার আগে তার বন্ধুদের যেখানে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে বলেছিলেন, তার বন্ধুরা ঠিক সেখানেই দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু একটানা অনেকক্ষণ ধরেও ওখানে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করার পরও তিনি ওখানে আসলেন না। আর তারপরে হঠাৎ করে ওই মুয়াজ্জিন সাহেবের ছেলের বন্ধুরা দেখতে পেলেন বেশ বিচলিত অবস্থায় এবং হন্তদন্ত হয়ে মুয়াজ্জিন সাহেব এবং তার স্ত্রী কোথায় যেন যাচ্ছেন এবং কি যেন খোঁজাখুঁজি করছেন। আর তারপরে মুয়াজ্জিন সাহেব তার ছেলের বন্ধুদের ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের সকলকে উদ্দেশ্য করে বললেন, এই, তোরা যে বললি জাকির নাকি গতকাল রাতে কি যেন একটা জরুরি কাজে তার কোনো এক বন্ধুর বাড়িতে গেছে, আর কাজটা শেষ করে নাকি সকালবেলায় বাসায় ফিরবে। তা সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু ও কই, এখনো তো বাসায় ফিরল না। আর প্রিয় শ্রোতাবৃন্দ, মুয়াজ্জিন সাহেবের মুখ থেকে এই কথাগুলো শোনার পর তার ছেলের বন্ধুরা বেশ ভয় পেয়ে গেলেন। আর মুয়াজ্জিন সাহেব তার ছেলের বন্ধুদের অতিরিক্ত ভয় পেয়ে শুকিয়ে যাওয়া মুখগুলো দেখেই বুঝতে পারলেন তাদের এই ভয় পাওয়ার পিছনে নিশ্চয়ই গভীর কোনো রহস্য আছে। আর তারপরে তিনি বেশ রাগান্বিত হয়ে তার ছেলের বন্ধুদের বললেন, এই, সত্যি করে বল, আমার ছেলে কোথায়? না হলে তোদের এমন অবস্থা করব যে তোরা তা কল্পনাও করতে পারবি না। আর তারপরে মুয়াজ্জিন সাহেবের ছেলের বন্ধুরা এক পর্যায়ে সত্য গোপন করার আর কোনো উপায় না পেয়ে মুয়াজ্জিন সাহেবের কাছে সবকিছুই স্বীকার করে নিলেন। আর প্রিয় শ্রোতাবৃন্দ, মুয়াজ্জিন সাহেব যখন তার ছেলের বন্ধুদের মুখ থেকে শুনলেন তার অতি আদরের ছেলেটা ওই ভয়ঙ্কর বাড়িতে প্রবেশ করেছে, তখন তিনি আর এদিক ওদিক না তাকিয়ে তার সাথে কিছু সাহসী লোক নিয়ে ওই ভয়ঙ্কর বাড়ির দিকে দৌড়াতে শুরু করলেন, এবং যাওয়ার সময় তার ছেলের বন্ধুদের উদ্দেশ্য করে বলতে লাগলেন, একটা কথা তোরা কান খুলে শুনে রাখ, আমার ছেলের যদি কিছু হয় তাহলে তোদের একটাকেও আমি আর আস্ত রাখবো না। আর তারপরে একটানা অনেকক্ষণ ধরে দৌড়ানোর পর তারা সকলেই ওই ভয়ঙ্কর বাড়ির সামনে পৌঁছে গেলেন। আর তারপরে তারা সকলে মিলে ওই ভয়ঙ্কর বাড়ির সদর দরজাটা একবারে লাথি মেরে ভেঙে ফেললেন এবং ওই ভয়ঙ্কর বাড়ির ভেতরে প্রবেশ করলেন। আর তারপরে তারা সকলে মিলে মুয়াজ্জিন সাহেবের ছেলেকে ওই ভয়ঙ্কর বাড়ির ভেতরে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে লাগলেন।
আর তারপরে একটানা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর এক পর্যায়ে ওই ভয়ঙ্কর বাড়ির অনেক ভিতরের দিকে একটি কোণা থেকে অজ্ঞান অবস্থায় মুয়াজ্জিন সাহেবের ছেলেকে উদ্ধার করা হয়। আর তারপরে তার চোখে মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফেরানো হয়। আর প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা এখন কি ভাবছেন? সব সমস্যা শেষ? না, মোটেও না। আর যদি শেষ হয়ে যেত তাহলে তো হয়তো ভালোই হতো। কারণ মুয়াজ্জিন সাহেবের ছেলের জ্ঞান ফেরানোর পর ওখানে উপস্থিত সকলেই যা দেখতে পেলেন তা দেখে সকলের চোখই একেবারে কপালে উঠে যাওয়া জোগাড় হলো। কারণ মুয়াজ্জিন সাহেবের ছেলের জ্ঞান ফেরানোর পর ওখানে উপস্থিত সকলেই দেখতে পেলেন যে সবকিছু একদম ঠিকঠাকই আছে। কিন্তু মুয়াজ্জিন সাহেবের ছেলে তার দৃষ্টিশক্তি একেবারেই হারিয়ে ফেলেছেন। অর্থাৎ তিনি তার দুইটা চোখে শুধু অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পারছেন না। আর তারপরে তাকে যখন গতকাল রাতে তার সাথে কি হয়েছিল এটা জিজ্ঞেস করা হলো, তখন তিনি যা বললেন তা শুনে ওখানে উপস্থিত সকলেই বেশ অবাক হয়ে গেলেন। এখন তিনি যেভাবে বলেছিলেন আমি ঠিক তার ভাষাতেই বলার চেষ্টা করছি। আমি এই ভয়ঙ্কর বাড়িতে প্রবেশ করার পর বেশ কিছু ঘন্টা কিছুই হয়নি, ঠিকঠাকই ছিল সবকিছু। অর্থাৎ আমার সাথে কোনো প্রকার অস্বাভাবিক ঘটনাই ঘটেনি। আর তারপরে এক পর্যায়ে আমি এই দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়লাম এবং একটা সময় ঘুমিয়েও পড়লাম। আর তারপর হঠাৎ করেই এক পর্যায়ে আমার ঘুমটা ভেঙে গেল। কিন্তু তখনকার সময়টা এখন আর আমার ঠিক মনে পড়ছে না। আর ঘুম ভাঙার পর আমি আমার সামনে যে দৃশ্যটা দেখতে পেলাম ওটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ আমি ওই নিকষ কালো অন্ধকারের মধ্যেও একদম স্পষ্টই দেখতে পেলাম যে আমার থেকে মাত্র 4 থেকে 5 হাত দূরে বিশাল দেহী একজন লোক দাঁড়িয়ে আছে। আর শুধু তাই নয়, তার চোখ দুটো একদম লাইটের মতো জ্বলছিল। আর তার ওই দুইটা চোখের আলোটায় এতটাই তীব্র ছিল যে আমি আর চোখের দিকে তাকিয়ে থাকতে পারছিলাম না। আর তারপরে এক পর্যায়ে আমি আর সহ্য করতে না পেরে বিকট একটা চিৎকার দিয়ে আমার চোখ দুটো বন্ধ করে ফেললাম। আর তারপরে আমার আর কিছুই মনে নেই। আর প্রিয় শ্রোতাবৃন্দ, এই বলে আমাদের মিলের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন সাহেবের ছেলে তার বলা শেষ করলেন। আর তারপরে মুয়াজ্জিন সাহেব তার ছেলেকে ওই অবস্থায় ওই ভয়ঙ্কর বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং তার ছেলের সাথে এই ঘটনাটা ঘটার ঠিক 5 থেকে 6 দিন পর তিনি তার ছেলেকে হুজুরের কাছে নিয়ে গেলেন। আর তারপরে তিনি তার সেই পরিচিত হুজুরকে তার ছেলের সাথে ঘটে যাওয়ার সবকিছুই বলল, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। আর তারপরে তার সেই পরিচিত হুজুর তার মুখ থেকে সমস্ত ঘটনাটা শোনার পর তার ছেলেকে সাথে করে নিয়ে আবারও পরের দিন সকালে তার সাথে একেবারে দেখা করতে বললেন। আর তারপরে তিনি তার ছেলেকে নিয়ে হুজুরের ওখান থেকে সোজা হোটেলে ফিরে গেলেন। তার পরের দিন সকালে মুয়াজ্জিন সাহেব তার ছেলেকে নিয়ে আবারও সেই পরিচিত হুজুরের কাছে গেলেন। তাদের দুজনকে উদ্দেশ্য করে হুজুর যা বললেন তাই শুনে তারা দুজনে বেশ অবাক হয়ে গেলেন। এখন সেই হুজুর যেইভাবে বলেছিলেন আমি ঠিক তার ভাষায় বলছি। সর্বনাশ! আপনার ছেলে সেদিন রাতে ওই ভয়ঙ্কর বাড়িতে যাকে দেখেছিল সে একটা বিশেষ ধরনের জিন ছিল। আর এই ধরনের জিনগুলো জনসংখ্যায় খুবই কম থাকে। আর তাই আমাদের সমাজে এদের তেমন একটা দেখা যায় না। তবে এই ধরনের জিনগুলো এতটাই ভয়ঙ্কর যে যদি কেউ তাদের চোখের দিকে মাত্র 2 থেকে 3 সেকেন্ড এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাহলে যে তাকিয়ে থাকবে তার দুইটা চোখই একেবারে অন্ধ হয়ে যাবে। আর ঠিক এই কারণে এই ধরনের জিনগুলো সমস্ত হুজুর কবিরাজের কাছে দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া জিন নামেই বেশি পরিচিত হয়ে থাকে। আর একটা কথা বলে রাখা ভালো, যদি কেউ এই ধরনের জিনগুলোর চোখের দিকে তাকিয়ে একবার নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে তাহলে তাকে পৃথিবীর যত বড় চোখের ডাক্তারি দেখানো হোক না কেন তাতেও কোনো তেমন ফল হবে না। আর তাই আমাকে চরম দুঃখের সাথে বলতে হচ্ছে আমি আপনার
ছেলের জন্য আর কিছুই করতে পারবো না। আর তাই আপনি আপনার ছেলেকে এখান থেকে বাসায় নিয়ে যেতে পারেন। আর প্রিয় শ্রোতাবৃন্দ, এই বলে হুজুর তার বলা শেষ করলেন। আর তারপরে মুয়াজ্জিন সাহেব বেশ দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে এবং তার ছেলেকে সাথে করে নিয়ে হুজুরের ওখান থেকে সোজা বাসায় চলে আসলেন। আর এরপর থেকেই সেই মুয়াজ্জিন সাহেবের ছেলেটা যতদিন বেঁচে ছিল ঠিক ততদিনই তার দুইটা চোখ অন্ধ হয়ে বেঁচে ছিল। আর প্রিয় ইমরান ভাই এবং আরাফাত ভাই, এটা বলে আমার বাবা তার ঘটনাটা শেষ করেছিলেন। আর ঠিক এই কারণেই আমি এই ঘটনাটা শুরু করার আগে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্য বলেছিলাম, একটু একটু সাহস দেখানো ভালো, তবে অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে এবং আবেগের বশে কিছু করতে যাওয়া মোটেও কিন্তু ভালো না। আশা করি বিষয়টা আমি আমার ঘটনার মাধ্যমে বেশ ভালোভাবে সবাইকে বোঝাতে পেরেছি। আমার কাছে আরও ঘটনা আছে, আমি সময় পেলে তা অবশ্যই লিখে পাঠাবো। আর অবশেষে বলতে চাই, ভূতাড্ডা দীর্ঘজীবী হোক। ভালোবাসা রইল ভূতাড্ডা টিমের প্রতি। এই সামিউল সাকিব ভাই, ওয়েলকাম ব্যাক ব্রাদার, ওয়েলকাম ব্যাক। কি ঘটনা লিখে পাঠিয়েছেন ভাই, একদম অসাধারণ একটা ঘটনা ছিল ভাই। আপনি আমাদের মাঝে কামব্যাক করলেন এরকম দুর্দান্ত একটা ঘটনা নিয়ে। সত্যি ভাই অ্যামেজিং ছিল, অনেক বেশি জোশ ছিল আজকের ঘটনাটি। আমি ঘটনাটি যখন পড়ছিলাম আমি আসলে ভাবছিলাম যে সেই মুয়াজ্জিন সাহেবের যে ছেলেটা ছিল এতটা দুর্দান্ত সাহসী, তার আসলে পরিণতিটা কেমন হবে? সে কি আসলে ওইখানেই মারা যাবে? ঘটনা পড়ার সময় এরকম একটা ফিল হচ্ছিল যে এতটা সাহস নিয়ে তো প্রবেশ করলো, সে কি ফিরে আসতে পারবে? খুব একটা সাসপেন্স একটা ভাব ছিল। সেই সাথে আপনার ঘটনায় তো বরাবরই অন্য লেভেলের ডার্কনেস থাকে, সেটাও ছিল। সব মিলিয়ে একটা ফুলফিল প্যাকেজ ছিল ভাই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি এরকম ঘটনা এখন থেকে রেগুলার পাবো আপনার কাছ থেকে। আর আপনার যেহেতু ফোনের সমস্যা ছিল সেই জন্য আমাদের সাথে এতদিন কানেক্টেড থাকতে পারেননি। আশা করি আগামীতে ইনশাল্লাহ এই প্রবলেম সলভ হয়ে যাবে এবং আপনি আমাদের সাথে সবসময় যুক্ত থাকবেন। প্রত্যেক সপ্তাহে আপনার ঘটনাগুলো শুনতে পাবো, এই প্রত্যাশাই করি। তো লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সামিউল সাকিব ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। তো বন্ধুগণ, এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাবো আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি তামিম হাসান ভাইয়ের বারান্দার ভূত নামক সেই রহস্যময় দুর্দান্ত ঘটনাটি। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূতাড্ডা টিম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তামিম হাসান। আমি আজকে আপনাদের সাথে একটি ছোট্ট ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ইমরান ভাই, অনুরোধ রইল এই ঘটনাটিকে আপনি আপনার মতো করে জীবন্ত করে তুলবেন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজকে আপনাদের যেই ঘটনাটির কথা বলতে যাচ্ছি সেটি যখন ঘটেছিল তখন আমি ক্লাস 10-এ পড়ি। কিছুদিন পরেই ম্যাট্রিক পরীক্ষা, তাই অনেক রাত জেগে পড়তাম। আমি আবার দিনের বেলায় পড়তে পারি না, তাই আম্মু আমার জন্য চা বানিয়ে রাখতেন যেন আমি রাতে খেয়ে পড়তে পারি। যাই হোক, সেদিন ছিল ফেব্রুয়ারি মাসের 11 তারিখ। বরাবরের মতোই সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি পড়া শুরু করলাম। 2 দিন পরে স্যারের বাসায় একটা মডেল টেস্ট পরীক্ষা ছিল, তাই ঠিক করেছিলাম পড়া একদম শেষ করেই ঘুমাবো। তার জন্য দরকার হয় ভোর পর্যন্ত পড়ব। তখন আনুমানিক রাত 3টা বাজে। পড়তে পড়তে মাথায় কেমন যেন ভারী ভারী লাগছিল, তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নেই। আমার বারান্দায় একটা ইজি চেয়ার পাতা ছিল,
আমি বিকেলে অনেকটা সময় সেখানে একা একা কাটাই। বাবা আমার পছন্দের কথা মনে করে চেয়ারটি বারান্দায় বসিয়েছিলেন। যাই হোক, আমি বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসলাম। পড়ার মধ্যে বিরতি নিলে আমি সাধারণত চোখ বন্ধ করে এতক্ষণ যা যা পড়েছি তা মাথার মধ্যে একবার রিভিশন দেওয়ার চেষ্টা করি। বরাবরের মতোই আমি তখন ইজি চেয়ারে শুয়ে মাথার মধ্যে তখনের পড়াশোনা নিয়ে ভাবছিলাম। এমন করে প্রায় 5 থেকে 7 মিনিট যাবার পর হঠাৎ একটা আওয়াজে আমি চমকে চোখ মেলে তাকাই। বলা বাহুল্য, আমরা ক্যান্টনমেন্ট আর্মিদের জন্য যেই কোয়ার্টারগুলো আছে সেখানেই থাকতাম। চোর ডাকাতের কোনো ভয়ই ছিল না। আর গার্ড যিনি ছিলেন তিনি থাকতেন একদম গেটের সামনে, ঠিক ঢোকার পথে। সিকিউরিটি সিস্টেম অনেক হাই ছিল। যাই হোক, আমি চমকে চোখ মেলে তাকিয়ে এদিক সেদিক দেখলাম, কিন্তু কিছুই চোখে পড়ল না। অথচ আমি স্পষ্ট একটা শব্দ পেয়েছি। শব্দটা কিসের ছিল আমি জানি না, তবে অনেকটা কোমল গলায় কাউকে ডাকলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন ছিল। আমাদের বাড়ির আশেপাশেই কোথাও হয়েছিল শব্দটা। আমি 2 তলায় থাকতাম, তাই বারান্দা থেকে উঁকি দিলে নিচের দিকটা স্পষ্টই দেখা যেত। আমি প্রথমে ভাবলাম বারান্দার দরজা আটকে দিয়ে রুমে চলে যাই। কিছুক্ষণ পরেই মনের মধ্যে কেমন যেন একটা খুঁতখুঁতানি চলতে লাগলো। কিসের আওয়াজ ছিল সেটা? যদি কেউ আমার নাম ধরে ডাক দেয় তাহলে এত গভীর রাতে কেন আসবে? মাথায় কিছুই ঢুকছিল না। বারান্দার দরজা আটকে দিয়ে রুমে ঢুকলাম। ভাবলাম পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়লে হয়তো এই বিষয়টা ভুলে যাব, কিন্তু 10 মিনিটের মতো শুধু বই নিয়ে বসেই রইলাম। মাথার মধ্যে চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। অবশেষে ঠিক করলাম আবার বারান্দায় যাব। সাহস করে দরজা খুলে বারান্দায় দাঁড়ালাম। আশেপাশে আরো ভালো করে তাকিয়ে দেখলাম, না, কেউ তো নেই। ধীরে ধীরে গিয়ে বসে পড়লাম ইজি চেয়ারটায়। অন্যান্য দিন যখন বসি তখন খুব শান্ত মনে হয়, আজকে হলো ঠিক তার উল্টোটা। ইজি চেয়ারে বসার সাথে সাথে কেমন যেন কেঁপে উঠলাম। আমি ইজি চেয়ার ছেড়ে রুমে গিয়েছি তাও প্রায় 10 মিনিট হবে। তখনও ঢাকা শহরের শীত ভালোই ছিল। সেই সময়ের ব্যবধানে আমি চেয়ারে আবার ফিরে এসেছি। তাতে চেয়ারটা ঠান্ডা হয়ে যাওয়ার কথা, কিন্তু চেয়ারে বসা মাত্রই অনুভব করলাম সেটা অনেক গরম, যেন এইমাত্র কেউ চেয়ারটা থেকে উঠে দাঁড়ালো। বুকের মধ্যে হৃৎপিণ্ডটা ধক ধক করে হাতুড়ির মতো পিটাচ্ছিল। চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। তখন অনেকটাই ছোট ছিলাম, কিন্তু তারপরেও বলতে গেলে আমার বয়সী অন্যান্য ছেলে মেয়ের চেয়ে আমার সাহসটা একটু বেশি ছিল। এমনভাবে প্রায় 10 মিনিট কাটলো। হঠাৎ আমাকে চমকে দিয়ে কে যেন আমার নাম ধরে ডাকলো। ভয়ে শরীরের লোমগুলো যেন দাঁড়িয়ে গেল। এবার আমি স্পষ্টই শুনতে পেয়েছি শব্দটা, অনেকটা বাতাসে ভর করে যেন আসছিল কথাগুলো। তামিম, এই তামিম, তামিম, এদিকে দেখো। এমন বিক্ষিপ্ত কয়টা শব্দ। ভয়ে কাঁপতে কাঁপতে চোখ মেললাম। আবারও কিছু চোখে পড়ল না। তাকালাম বাহিরের দিকে। আশপাশের বেশিরভাগ বাসাতেই আলো নেভানো। শুধু দূরে এ ব্লকে একটা বাড়িতে আলো জ্বলছে। হঠাৎ মনে সন্দেহ হলো, আওয়াজটা নিচ থেকে আসছে না তো? আমাদের বারান্দার কোনো গ্রিল লাগানো ছিল না, তাই ইচ্ছে করলেই ঝুঁকে নিচটা দেখা যেত। আমি সাহস করে আল্লাহর নাম নিয়ে বুকে ফু দিয়ে বারান্দার ওয়ালে ঝুঁকে নিচের দিকে উকি দিলাম। নিচে কলিং বেল লাগানো, তাই রাতে সুবিধা হবে ভেবে একটা লাইটের সবসময় ব্যবস্থা করা ছিল। সেই আলো মেইন গেটের সেখান থেকে শুরু হয়ে গেটের সামনের অনেকটুকু রাস্তা পর্যন্ত এসে পৌঁছেছে। সেই আলোয় আমি যা দেখলাম তা জীবনেও ভোলার মতো না। আমি উকি দিতেই দেখলাম নিচে কে যেন ঠিক আমার দিকেই তাকিয়ে আছে, যেন জানতো আমি এই মুহূর্তে উকি দেব। ওই জিনিসটা এমন জায়গায় দাঁড়ানো ছিল যে গেটের আলোটা প্রায় তার মুখের উপরে এসে পড়ছে। ওর মুখটা দেখে আমি ভয়ে কেঁপে উঠলাম। ছেলে না মেয়ে পরিষ্কার বোঝা যাচ্ছিল না। আমার দিকে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর আমার দিকে একটা হাত বাড়িয়ে দিল।
আমি ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা তখন। চিৎকার করতে চাচ্ছি কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। এবার দেখলাম সেই আকৃতিটি আস্তে আস্তে হাওয়ায় ভেসে ভেসে আমার দিকে আসতে লাগলো। আমি পাগলের মতো চেষ্টা করছি চিৎকার দেওয়ার জন্য, কিন্তু পারছি না। দৌড়ে যে ভেতরে চলে যাব তারও উপায় নেই। জিনিসটা প্রায় আমার সামনেই চলে এসেছে। আমার থেকে তার দূরত্ব আনুমানিক 4 থেকে 5 হাতের মতো হবে। শেষবারের মতো একবার চেষ্টা করলাম চিৎকার দেওয়ার জন্য। হঠাৎ কোয়ার্টারের পাশের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো। সাথে সাথে দেখলাম আকৃতিটা আমার সামনে থেকে দূরে সরে যাচ্ছে। হেঁটে যাচ্ছে না, অনেকটা ঘুড়ি যেমন উড়ে উড়ে যায় ঠিক তেমন করে। যতদূর পর্যন্ত আলো যায় ততদূর পর্যন্ত দেখতে পেয়েছিলাম। শেষ মুহূর্তে একবার আমার দিকে ওইটা মাথা ঘুরিয়ে তাকালো। স্পষ্ট দেখতে পেলাম অন্ধকারে সবুজ রঙের আলো বের হচ্ছে ওই জিনিসটার চোখ দিয়ে। পরদিন যখন আমার চোখ মেলি তখন আমাকে নিজের রুমে দেখতে পাই। খাটে শোয়ানো অবস্থায় ছিলাম। মাথার উপর ফ্যানটা তুমুল স্পিডে ঘুরছে। ওঠার চেষ্টা করলাম কিন্তু শরীরে শক্তি পেলাম না ওঠার মতো। গলা দিয়ে চিৎকার করে মাকে ডাকার চেষ্টা করলাম। কেমন যেন গড় গড় আওয়াজ বের হতে লাগলো। ভাগ্য ভালো মা পাশেই ছিল, দৌড়ে এসে হাজির হলো। আর রান্না করছিল মনে হয়। আমাকে দেখেই মাথায় হাত রাখলো। মা আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে আমার। আমি খুবই দুর্বল অনুভব করছিলাম। মাকে বললাম, মা পরে বলবো, আগে বলো আমি ঘরে এলাম কিভাবে। পরে মা বলল, সকালে নামাজের জন্য ওঠার পর আমাকে রুমে না পেয়ে তিনি বারান্দায় যান। সেখানে গিয়ে দেখেন আমি ইজি চেয়ারের পাশে মেঝেতে পড়ে আছি। মা আরও জানান, আমাদের বাসায় একটা বিড়াল পালতাম আমরা। সেই বিড়ালটাকে নাকি আজকে সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। পরে উপরতলার আঙ্কেল বাজার থেকে আসার পথে বিড়ালটিকে বাসার পাশের ঝোপের মধ্যে মৃত অবস্থায় দেখতে পান। কে যেন সেটাকে মেরে ছিন্ন ভিন্ন করে ফেলে রেখেছে। নাড়ি ভুরুগুলো রীতিমতো বের হয়ে গেছে। কি আশ্চর্যের ব্যাপার! কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বিড়ালটার গায়ে 1 ফোঁটাও যেন রক্ত ছিল না। যেন কেউ চুষে বিড়ালটার দেহের সমস্ত রক্ত শেষ করে ফেলেছে। এই ঘটনাটি আমার জীবনটাকে অনেকটা এলোমেলো করে দিয়েছিল। একটানা 15 দিন ভয়াবহ জ্বরে আক্রান্ত ছিলাম আমি। এক পর্যায়ে ডাক্তারেরা বলেছিল হয়তো এবছর পরীক্ষা দিতে পারবো না। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় আমি সুস্থ হয়ে উঠেছি এবং সে বছর পরীক্ষা দেই। জানি অনেকেই বলবেন হ্যালুসিনেশন, অনেকেই বলবেন পড়ার প্রেশার ছিল তাই উল্টোপাল্টা দেখেছি। কিন্তু আমি জানি আমি যা দেখেছিলাম তা সত্যিই দেখেছিলাম। তো ইমরান ভাই, এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ইমরান ভাই, আবারও অনুরোধ জানাচ্ছি এই ঘটনাটি আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন, তাহলে অনেক বেশি খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভূতাড্ডা দীর্ঘজীবী হোক। ওয়াও, তামিম ভাই কি ঘটনা লিখে পাঠিয়েছেন ভাই। ঘটনার মধ্যে কতটা ডার্কনেস ছিল আসলে সেটা এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু ভাই ঘটনাটা অনেক বেশি সাসপেন্সফুল ছিল। মানে যখন কভার করছিলাম মনে হচ্ছিল এরপর কি হতে পারে কি হতে পারে, মানে এরকম একটা আকর্ষণ ছিল আপনার ঘটনায়। সত্যিই তামিম ভাই অনেক ভালো লেগেছে আপনার এই ঘটনাটি। আপনার কাছে এরকম আরো ঘটনা থাকলে তামিম ভাই খুব জলদি আমাদেরকে লিখে পাঠিয়ে দিন। সত্যিই তামিম ভাই অনেক জোশ ছিল আজকের ঘটনাটি। আপনার কাছে এরকম আরো ঘটনা থাকলে ভাই আমাদের সাথে শেয়ার করবেন, আমাদেরকে পাঠিয়ে দেবেন। আপনার কাছে এরকম ঘটনা আরো থাকলে আমরা চাই সেগুলো লুফে নিতে চাই ভাই, এক কথায় লুফে নিতে চাই। বিশেষ করে আমি পার্সোনালি ভাই আপনাকে বলছি, আপনার কাছে এরকম আরো ঘটনা থাকলে ভাই আমাদেরকে চটজলদি লিখে পাঠিয়ে দিন। তো প্রিয় লিসেনার্স, কেমন লাগলো আজকের এপিসোডটি? আমাদের সামিউল সাকিব ভাই মানে অসাধারণ কিছু, ঠিক তার সাথে পাল্লা দিয়ে আজকে তামিম হাসান ভাই আরো একটা রহস্যময় ঘটনা পাঠিয়েছেন।
কি বলবো, এক কথায় সামিউল সাকিব ভাই আর তামিম ভাই পুরো উড়িয়ে দিছে আজকের এপিসোডটি। আর সামিউল সাকিব ভাই সম্পর্কে কি বলবো, একসাথে এতটা দিন ধরে পথ চলছি, তার লেখালেখি তার ঘটনাগুলো তো অনেক ভালোভাবেই সামনে থেকে দেখেছি বা সেগুলো পড়েছি। সেই হিসেবে এইটা বলতেই পারি যে সামিউল সাকিব ভাই মানে স্পেশাল কিছু, অনেক ভয়ঙ্কর কিছু। এটা আপনারাও ইতিমধ্যে হয়তো টের পেয়েছেন এবং আগামীতেও পাবেন। তো সামিউল সাকিব ভাই, তামিম ভাই, আপনাদেরকে ওয়ান্স এগেইন ভাই ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই এইভাবে আমাদের সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু 2টি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেইলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনার জানাশোনার সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।